তোমরা অনেক আশ্চর্য ঘটনা কানে শুনেছ, কিন্তু আমি চোখে দেখেছি এক অত্যাশ্চর্য অদ্ভুত ঘটনা। তখন আমার বয়স অল্প, বোধহয় 13 কি 14। বৃন্দাবন, ডাকনাম বিনু, ছিল আমার সবচেয়ে ভালোবাসার বন্ধু। এক ক্লাসে পড়তুম, দিনরাত একসঙ্গে থাকতুম। সে ছাড়া আর কারো সঙ্গে খেলতে কথা কইতে আমার ভালো লাগতো না। আমাদের কাছেই ছিল তাদের বাড়ি। তখন আমরা নতুন তাস খেলতে শিখেছি। বিনু সেবার একদিনের জন্য মামার বাড়ি গিয়ে বিন্তি খেলা শিখে এসেছিল। এসেই সে আমায় ওই খেলা শিখিয়ে দিল। দুজনেই নতুন খেলিয়ে, কিন্তু বিনু 2-4 বাজি খেলেই পাকা ওস্তাদ হয়ে উঠল। আমি প্রায় প্রতি হাতেই তার কাছে হারতাম। কোথায় বা তাকে জিতেছি? স্কুলের লেখাপড়ার প্রাইজে, খেলাধুলার প্রাইজে সে বরাবরই আমায় হারিয়ে এসেছে। এমনকি নিমন্ত্রণ খেতে বসেও কোনোদিনও তাকে জিততে পারিনি। সে বারবার আমার চেয়ে বেশি খেয়েছে। এক এক সময় সন্দেহ হতো আমার মায়ের স্নেহটিও বুঝি সে আমার চেয়ে বেশি করে জিতে নিল। কিন্তু এতে আমার দুঃখ ছিল না, কারণ তাকে যে আমি সত্যিই ভালোবাসতাম। রোজ সন্ধ্যার পর স্কুলের পড়া শেষ করে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা দুই বন্ধুতে আমাদের সদর বাড়ির পশ্চিম কোণে ভাঙা নহবতখানার নিচের অন্ধকার ঘরটায় লুকিয়ে বসে তাস খেলতাম। এই ঘরটায় পুরাকালে কে থাকতো জানি না। এ বাড়ি যখন জমজমাট ছিল তখন হয়তো কর্তাদের সানাইওয়ালারা এইখানেই বসবাস করত। এখন এখানে দিনরাত কারো পায়ের ধুলো পড়ে না, এক চুপি চুপি আমাদের ছাড়া। এই ঘরটা আমাদের দুই বন্ধুর ভারী মনের মতো ঘর ছিল। এর মধ্যে বাড়ির ভেতরকার তাড়াহুড়ো এসে পৌঁছতে পারত না। আমরা দুজনে পায়রার খোপের মতো একটুখানি জায়গায় বসে নির্জনে নিশ্চিন্তে মুখোমুখি বসে মনের সুখে অবিরাম গলগল করতে পারতাম। আমাদের ছুটির দিনগুলো নির্বিঘ্নে নিবিড় আনন্দে কাটত এই ঘরখানির কোলে মাথা রেখে শুয়ে। বিনু নিজের হাতে ওই ঘরের একটি কোণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখত। এর কোনো আভরণ ছিল না। এর সমস্ত অভাব ও দৈন্যকে আমরা আমাদের অন্তরের আনন্দে দিয়ে ঢেকে রেখেছিলাম। নইলে সেই কঙ্কালসার জীর্ণ অন্ধকার কোটরের মধ্যে আমাদের কচি দুটো প্রাণ কিছুতেই তিষ্ঠতে পারত না। বিনু মামার বাড়ির থেকে একজোড়া তাস সংগ্রহ করে এনেছিল, বোধহয় তার মামাদের আড্ডার পরিত্যক্ত তাস। তাস জোড়াটা ছিল খুবই পুরনো, ভদ্র সমাজে নিতান্তই অচল। সম্ভবত তাই এত সহজে সে বেচারা ওস্তাদ খেলোয়াড়দের কড়া হাতের কঠিন চাপড় থেকে নিষ্কৃতি পেয়ে বিনুর ছোট্ট নরম হাতখানিতে এসে পড়ার সৌভাগ্য পেয়েছিল। বেচারাকে যে অনেকদিন ধরে অনেক চড় চাপড় সইতে হয়েছে সে তার চেহারা দেখলেই বোঝা যায়। কিন্তু কোনো গুরুতর অপরাধে তার কানগুলো যে এমন নির্দয়ভাবে কাটা গিয়েছিল এবং কেনই বা তার বুকের উপরে আঁচড় টেনে টেনে এমন ক্ষতবিক্ষত করা হয়েছে তা আমরা বুঝতে পারতাম না। এই তার কোন পাপের শাস্তি হবে কে জানে। তার এই জীর্ণ শীর্ণ চেহারা দেখে আমার কেমন মায়া করত। সেই জন্যই তার উপর জোর জবরদস্তি করতে পারতাম না। একে নিয়ে অতি সন্তর্পণে খেলতাম। আস্তে আস্তে তুলতাম, আস্তে আস্তে ফেলতাম, ভাঁজতাম খুব আলগা হাতে। খেলা শেষ হয়ে গেলে ধীরে ধীরে গুছিয়ে একখানি রুমাল মুড়ে তুলে রাখতাম অতি যত্নে। সত্যি বলছি, এই তাসকে এত ভালোবাসতাম আমরা যে এর বদলে নতুন ঝকঝকে তাস কিনে আনতে আমাদের লোভটুকু পর্যন্ত হয়নি কোনোদিনও। এই তাসের ছবি দেখে আমার মনে হতো এরা যেন এককালে এই বাড়িরই মানুষ ছিল। এখন তাস হয়ে গেছে। তোমরা হেসো না। এর হরতনের গোলামটিকে আমার মনে হতো ঠিক যেন বুড়ো ঠাকুরদার দারোয়ানে। এর ফোঁটাওয়ালা তাসগুলো যেন কেমন এক রকমের। একদিন বিনুর সঙ্গে খেলতে খেলতে প্রদীপের ঝাপসা আলোয় আর আটা নাওলা দাওলার রঙিন ফুটকিগুলোর দিকে চেয়ে চেয়ে হঠাৎ আমার চোখ কেমন ধাঁধিয়ে যেত। মনে হতো আমি যেন তাদের ওই ফুটকিগুলোর ফাটলের মধ্যে দিয়ে কত দূর চলে গেছি, সে যেন কতকালের আগেকার কোনখানে। যারা অনেককাল আগে এখানেই ছিল যেন তাদের কাছে। সেখানে কি দেখতাম কি শুনতাম মনে নেই, কিন্তু সেসব দেখে শুনে কেমন তন্ময় হয়ে যেতাম।
হঠাৎ বিনুর ডাকে আবার ফিরে আসতাম। সে ধমক দিয়ে বলতো, কিরে, বসে বসে কি ভাবছিস? খেল না। আমি অমনি তাড়াতাড়ি যা হোক একখানা তাস ফেলে দিয়ে খেলায় আবার মন দিতাম। কিন্তু বুকটা কেমন ছমছম করতে থাকতো। মনে হতো এই নিশ্চয়ই জাদুকর তাস। বিনুকে একদিন জিজ্ঞেস করেছিলাম, এই তাস নিয়ে তোর মামার বাড়িতে কারা খেলতেন বিনু? বিনু বলেছিল, হ্যাঁ, শুনেছি দাদামশাই খুব পাকা খেলিয়েছিলেন। কেউ নাকি তাকে তাস খেলায় হারাতে পারতো না। লোকে হিংসে করে বলতো সে তার খেলার গুণ নয়, তাসের গুণ। তিনি তাস গুণ করতে জানতেন। বোধ হয় এ তারই আমলের তাস। বিনু দাদামশাইকে আমরা চোখে দেখিনি, তার মামাদেরই দেখতাম অতি বুড়ো। তাহলে না জানি তিনি কত বুড়ো। সেই আদ্যিকালের বদ্যি বুড়োর হাতের গুণ করা তাস, এ তাস ছুঁতে বুক ছমছম করত। কিন্তু তবুও ভালোবাসতাম বিনুর দেওয়া এই তাস জোড়াটাকে। এই তাস নিয়ে বিনু গম্ভীর মুখে রোজ আমার সঙ্গে খেলত। তাকে খেলায় জিততে পারতাম না বলে সে প্রায়ই হাসতে হাসতে বলতো, জানিস মল্লিক, এ আমার দাদামশাইয়ের গুণ করা তাস। এই তাস হাতে থাকলে কেউ আমায় জিততে পারবে না, তুইও না। আমাদের আড্ডা ঘরের দেওয়ালে গরুর চোখের মতো একটা সরু কুলুঙ্গিত ছোট্ট একটি তেলের প্রদীপ জ্বলত। আমাদের বসবার জায়গাটুকু আলো করে বাকি ঘরটা অন্ধকারের আবছায়ায় পড়ে থাকত কালো চাদর মুড়ি দিয়ে। খেলা জমে উঠত, সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারও জমে উঠত। একে একে বাড়ির প্রদীপ সব নিভে যেত। ঘরের পাশের সরু গলির পথটা ক্রমে নির্জন হয়ে আসত। চৌধুরী বাড়ির দোতলার জানলা থেকে যে এক ফালি সরু আলো এসে অন্ধকার গলির ওপরে পড়ত, ক্রমে সেটুকুও অস্ত যেত। গলির ফাঁকটা ভরাট হয়ে উঠত জমাট অন্ধকারে। আর সেই কালো পাথরের মতো অন্ধকারের ওপর দিয়ে মাঝে মাঝে শুনতাম কে যেন পায়চারি করছে লাঠি হাতে, খড়ম পায়ে। খটখটাস খটখটাস তার শব্দ। তারপরেই খুব দূর থেকে একটা খেঁকি কুকুর বুক ফেটে কাঁতরে উঠত। আর অমনি ঝুলের ঝালর ও মাকড়সার জাল দিয়ে ঘেরা আমাদের ঠাকুরদার আমলের পুরনো ঠাকুর দালানের কাল পেঁচা ও চামচিকে বাদরগুলো অন্ধকারের মধ্যে কখনো হুঁস হুঁস, কখনো হিঁসির শব্দে তাদের বাচ্চাগুলোকে সাবধান করে দিত এবং মাঝে মাঝে ফটফট করে হাততালির আওয়াজে কাকে যেন আমাদের ঘরের দিকে তাড়িয়ে দিত। ওই বুঝি সে এলো। এই ভাবতে ভাবতে আমার সর্বাঙ্গ অসার হয়ে আসত। হাতের তাস মাটিতে নামতো না। বিনু ধমক দিয়ে বলতো, কিরে, খেল না। তার এই ধমকানিতে আমার চটকা ভাঙত। আর সঙ্গে সঙ্গে চারিদিকের ওই বিশ্রী শব্দগুলোও যেন ভয়ে ভয়ে চুপ করে যেত। তা যদি না হতো তাহলে বোধহয় ঘর থেকে ছুটে আমি বাবার কাছে পালিয়ে যেতাম। কিছুতেই বিনুর সঙ্গে খেলতাম না। সেদিন খেলা আরম্ভ করতেই হঠাৎ খুব জোরে বৃষ্টি এলো। একটা ঝড়ের দমকা আমাদের কোলের তাসগুলোকে উল্টে পাল্টে ভেস্তে দিয়ে ঘর থেকে খানিকটা ঝুল ও ধুলো উড়িয়ে দিয়ে চলে গেল। বিনু বলল, দরজা জানলাগুলো বন্ধ করে দে। আমি উঠে জানলাগুলো বন্ধ করতে লাগলাম। পশ্চিমের জানলাটায় হাত দিতেই কে যেন সজোরে আমার হাতে একটা ঝাঁকানি দিয়ে শেক হ্যান্ড করে চলে গেল। আমি তাড়াতাড়ি হাতটা ঘরের ভিতরে ঢুকিয়ে নিলাম। কিছু বুঝতে পারলাম না। বুকটা ধুক ধুক করতে লাগলো। খেলতে বসেই সেই বাজি জিতে গেলাম। আশ্চর্য কাণ্ড! যা কখনো হয়নি তা হলো বিনু অবাক। সে একটু বেশি করে মন দিয়ে খেলতে বসলো, কিন্তু পরের বাজিও জিততে পারল না। আমার কেমন সন্দেহ হলো এলোমেলো ঝড় এসে তাসের জাদুটা উড়িয়ে দিয়ে গেল নাকি। আমি ক্রমাগতই জিততে লাগলাম, কিন্তু আমার কেমন মনে হচ্ছিল এ জেতায় আমার কোনো বাহাদুরি নেই। প্রতিবারেই এমন তাস আসছিল যে খেললেই পিঠ পাওয়া যায়। কে যেন ম্যাজিক করে ভালো ভালো তাসগুলো বেছে বেছে আমার হাতে তুলে দিচ্ছে। বিনু বারবার হেরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠল, আজ আমার পর্দা খারাপ পড়লো দেখছি।
তার এই দীর্ঘশ্বাসটি আমার বুকে গিয়ে বাজল। আমি চঞ্চল হয়ে উঠলাম। আমার মন কেঁদে বলতে লাগলো, আমি জিততে চাই না, বিনু জিতুক। আমি ফন্দি করে বিনুকে জিতিয়ে দেবার জন্যে হাঁকু পাঁকু করতে লাগলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। আজকের ওই ঝড়ে কেমন যেন সব এলোমেলো হয়ে গেছে। বিনু ফেলল হরতনের বিবি। তাকে সে পিঠটা দেবার জন্য আমি তাড়াতাড়ি খেললাম গোলাম, কিন্তু পিঠ তোলবার সময় দেখা গেল গোলামটা চেহারা বদলে সাহেব হয়ে গেছে। কাজে পিঠটা আমাকেই নিতে হলো। পরের হাতে আমি খেললাম চিড়ের 10। আমি জানতাম বিনু এ 10 ফোঁটার লোভ কিছুতেই ছাড়তে পারবে না, সে নিশ্চয়ই গোলাম দিয়ে পিঠটা নেবে। বিনু ফেললেও গোলাম, কিন্তু আমার 10খানা হঠাৎ 2 ফোঁটা চুরি করে কেমন করে যে আটা হয়ে গেল আমি কিছুতেই বুঝতে পারলাম না। আমি অবাক। বিনু বাজি হেরে গোঁ হয়ে বসে রইল। রাগ হলে বিনুর বড় বড় চোখ দুটো আরো বড় হয়ে উঠতে দেখেছি, কিন্তু আজ যেন অস্বাভাবিক রকম বড় হয়েছে বলে মনে হতে লাগলো। সে বারের খেলাতে তার হাতের ফ্রাই ইস্কাবনের 10খানার ওপর চিড়ের সাঁতা পাশিয়ে দিতে গিয়ে যখন সেটা রঙের সাঁতার তুরুপ হয়ে গেল, তখন তার সেই হঠাৎ বড় হয়ে যাওয়া চোখ দুটো কেমন এক প্রকারভাবে বিস্ফারিত করে সে আমার দিকে চাইল, যে সে চাহনিতে আমার সর্বশরীর ঝিমঝিম করে এলো। বিনুকে ভয়ে ভয়ে বললাম, ভাই আর খেলে কাজ নেই, চল বাড়ি যাই। বিনু সে কথা কানেই তুলল না। ক্রমে রাত গভীর হয়ে এলো। মনে হলো বাড়ির সবাই ঘুমিয়েছে। আমাদের এ ঘরখানারও যেন ঘুম ধরেছে। এর দরজা জানলা ইট কাঠ ঘুমে ঢুলছে। প্রদীপের আলোটা থেকে থেকে যেন হাই তুলছে। কড়িকাঠের খোপে খোপে চড়াই পাখিগুলো সারা দিনের গল্প শেষ করে শুয়ে পড়েছে। চারদিক নিস্তব্ধ, নিঝুম। হাতের তাসগুলোর দিকে চেয়ে দেখি সাহেব বিবিদের চেহারা ঘুমে জড়িয়ে আসছে। ক্রমে মনে হলো সমস্ত পৃথিবীটাই যেন ঘুমের ঝোঁকে দুলছে, ঝুম 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 এই ছন্দে। আমিও তার সঙ্গে দুলতে লাগলাম। হঠাৎ চটকা ভাঙল চৌধুরী বাড়ির ঘড়ির শব্দে। সেই শব্দ অন্ধকারের ঘুম ভাঙাতে ভাঙাতে অনেক দূরে চলে গেল। ও কিসের শব্দ? কড়িকাঠের কাছে ওই কোণের গর্ত থেকে কে এমন বিশ্রী সুরে নিঃশ্বাস টানছে? আমি চমকে উঠে বিনুকে জিজ্ঞেস করলাম, ও কিসের শব্দ ভাই? বিনু কথা কইল না, শুধু তাস থেকে চোখ তুলে কড়িকাঠের দিকে চাইল। আর আমার মনে হলো তার সেই ড্যাব ড্যাবে চাহনিটা চোখ থেকে ঠিকরে বেরিয়ে কড়িকাঠের অন্ধকার কোণে এঁটে রইল। তারপর জল জল চোখে চাইল আমার দিকে। বিনুকে আমি কান্নার সুরে বললাম, ভাই আমার বড় ঘুম পেয়েছে। বিনু বলল, আচ্ছা, আর 2 হাত খেল। আমি চমকে উঠলাম তার গলা শুনে। কি গম্ভীর আওয়াজ! এ তো কোনো রকমে এই 2 হাত খেলা এখন শেষ করতে পারলে বাঁচি। কোনো দিকে কান দেবার, কোনো দিকে চোখ দেবার আমার আর সাহস হচ্ছিল না। ইচ্ছা হচ্ছিল এই তাস দিয়ে চোখ কান ঢেকে ফেলি। আমি খুব চোখের কাছে তাস এনে এক মনে খেলতে লাগলাম। সে হাত বিনু খেলেছিল রঙের নাওলা। আমার হাতে গোলাম ছিল, কিন্তু পিঠ নেবার ইচ্ছে ছিল না। কি করে লুকোলে বিনু সেটা ধরতে পারবে না ভাবছি। বিনু বলে উঠল সেই রকম বিষম ভারী গলায়, ঘর কাঁপিয়ে, গোলামটা আছে তো? ভয় হলো, ধরা পড়ে গেছি। বাঁ হাতে তাসের শাড়ি থেকে চট করে হরতনের গোলামটা তুলে নিয়ে হরতনের নাওলার উপরে ফেলতে গিয়ে দেখি সামনে নাওলা নেই, বিনুও নেই। হ্যাঁ, বুকটা ধক করে উঠল। এ পাশ ও পাশ চেয়ে দেখি শুধু বিনু নয়, একখানি তাসও এখানে নেই। ভোঁ করে মাথাটা ঘুরে গেল, চোখে অন্ধকার দেখলুম।
গা হাত পা ঝিমঝিম করতে লাগলো। ঘরের চার কোণ থেকে চারটে বিকট হাসি খিলখিল শব্দ তুলে বেরিয়ে গেল, আর উপরের নহবতখানা থেকে ঢাক ঢোল কাঁসি বাঁশি সব একসঙ্গে বেজে উঠল। আমি কাঁপতে কাঁপতে মাটিতে শুয়ে পড়লাম। মনে হলো আমার হাত পায়ের সমস্ত খিল যেন আলগা হয়ে গেছে। উঠে হেঁটে পালাবার আর উপায় নেই। আমার কান্না আসতে লাগলো। বিনু, আমার বিনু কোথায় গেল? উপর থেকে ভাঙা কাঁশিখানা ফাটা আওয়াজে বলতে লাগলো, কই না না। আমি খুব চেঁচিয়ে ডাকলাম, কিন্তু আমার গলার স্বর মুখ দিয়ে না বেরিয়ে পেটের ভেতরে চলে গেল, ঘুরতে ঘুরতে গোঁ গোঁ শব্দে। একবার আশা হলো বিনু হয়তো বাইরে গেছে, এখনই আসবে। কিন্তু বাঁ হাত থেকে ডান হাতে তাসটা নিয়েছি মাত্র, এই এতটুকু সময়ের মধ্যে সে এত বড় ঘর পেরিয়ে বাইরে গেল কেমন করে? হয়তো আমি অন্ধকারে দেখতে পাইনি, তাই হবে এই মনে করে দরজার দিকে এগিয়ে গেলাম। কিন্তু গিয়ে দেখি, এ কি, যেমন খিল বন্ধ করেছিলাম ঠিক তেমনই আছে। তবে তবে সে কেমন করে বাইরে গেল? হঠাৎ মনে হলো বিনু আমাকে ভয় দেখাবার জন্য এই ঘরের মধ্যেই লুকিয়ে নেই তো। কিন্তু কোথায় লুকোবে? ঘর যে ফাঁকা। আসবাবের মধ্যে মাত্র একটা ভাঙা আলমারি, তার পেছনে বড়জোর আঙুল পাঁচেক জায়গা, তার মধ্যে একটা মানুষ থাকতে পারে না। তবুও সেখানটা একবার দেখলাম, ঘরের এ কোণ ও কোণ এধার ওধার প্রদীপ ধরে দেখলাম তন্ন তন্ন করে, কিন্তু সে কোথাও নেই, কোথাও না। কতক্ষণ পরে পরে কেঁদেছিলাম জানি না। যখন ঘর থেকে বেরিয়ে এলাম তখন কান্নার জলে চোখ আমার ঝাপসা। রাত তখন নিশুতি, চারিদিক নিঝুম, কেউ কোথাও নেই। কেবল আমাদের 3 মহল প্রকাণ্ড বাড়িখানা দেখলাম ভয়ঙ্কর আতঙ্কে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, যেন তার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠেছে। চৌধুরীদের চৌতলার দিকের ছাদটা আমার দিকে এতখানি গলা বাড়িয়ে জিজ্ঞেস করলো, কি হলো রে, কি হলো, কোথায় গেল? পশ্চিম কোণে ঢ্যাঙা সুপরি গাছটা কিছু না বলে শুধু ডিঙি মেরে আকাশের দিকে মুখ তুলে ইশারায় দেখিয়ে দিল। আমাদের বাড়ির ঠিক মাথায় একটা মস্ত বড় কালো পাখি, তাসের মতো নানা রঙে চিত্র বিচিত্র করা ডানা মেলে মেঘের ধার দিয়ে অন্ধকারে ভেসে চলেছে, কাকে যেন ঠোঁটে ঝুলিয়ে নিয়ে। তাই দেখে চারিদিক থেকে চাপা গলায় সবাই বলে উঠল, অমনি আমার বুকের ভেতরটা করে উঠল, এই বিনুকে ওরা ভেলকিবাজিতে উড়িয়ে নিয়ে গেল। ভাবতে ভাবতে আমার চোখের সামনের থেকে যেন সব একে একে মুছে আসতে লাগলো। পায়ের তলা থেকে পৃথিবীটা ধীরে ধীরে সরে যেতে লাগলো। আমি যেন একটা অতল অন্ধকারের মধ্যে ডুবতে লাগলাম, পলে পলে তালে তালে। তারপর মনে পড়ে অন্ধকারে চেনা পথ ধরে বাড়ির ভেতরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ কানে এলো তাস পেটার শব্দ, চটাস চটাস করে। এত রাত্রে এখানে অন্ধকারে বসে তাস খেলে কে? মুহূর্তের মধ্যে আমার চলা বন্ধ হয়ে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে শুনতে লাগলাম। বারান্দার পশ্চিম কোণে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমাদের খাজনা ঘর। দিনের বেলা এই ঘরের সামনে দিয়ে যেতে আমাদের গা ছমছম করে, সেজন্য এদিকটা আমরা কেউ মারাতাম না। আমাদের বিশ্বাস যত রাজ্যের ভূত প্রেত ওইখানে বাসা বেঁধে মনের সুখে ঘর কন্যা করছে। আমরা ওই মহলটা তাদের ছেড়ে দিয়েছিলাম। সেখানে সকাল সন্ধে আলো গঙ্গা জল পড়তো না, ঝাঁটাও কেউ দিত না। এই খাজনা ঘর যে কত কালের তা কেউ জানে না। বাড়ির মধ্যে সবচেয়ে পুরনো এই জায়গাটা। শোনা যায় ঠাকুরদার যিনি ঠাকুরদা ছিলেন তার আমলে জমিদারির খাজনা এলে এই ঘরে গচ্ছিত রাখা হতো, মাটির তলায় একটা চৌখুপির মধ্যে।
সরু সুড়ঙ্গের মতো এই ঘর, সামনে মোটা মোটা লোহার গড়া দিয়ে দেওয়া খাঁচার মতো দরজা, পিতলের শিকল দিয়ে আষ্টে পৃষ্ঠে চড়ানো। সামনে দাঁড়ালে একটা স্যাঁতস্যাঁতে পচা গন্ধ নাকে আসে, আর চোখে পড়ে কালি ঝুলি মাখা একটা অন্ধকারের কুণ্ডলী। দিন রাত ঘূর্ণির মতো ঘুরছে। এই ঘর কতকাল যে খোলা হয়নি তার ঠিক নেই। খুলবার দরকারই হয়নি, কারণ বহুদিন হলো আমাদের সে জমিদারি নেই, আর খাজনাও আর আসে না। ঠাকুমার মুখে গল্প শুনেছি, আমার ঠাকুর দাদা যিনি দাদামশাই ছিলেন তার অগাধ টাকা ছিল। একটা রাজা রাজরাত তেমন থাকে না, কিন্তু তিনি ভারী কৃপণ ছিলেন। একটি পয়সাও কাউকে প্রাণ থাকতে দিতে পারতেন না, এমনকি নিজের ছেলে মেয়েকেও না। তিনি কেবল টাকার পর টাকার রাশ জমা করে চলতেন। লোকে টাকা খরচ করে নাম কেনে, তিনি টাকা না খরচ করার বাহাদুরিতে লোকের কাছে খেতাব পেয়েছিলেন। টাকার উপর তার এমন মায়া ছিল যে পাছে মারা যাবার পর তার টাকা খরচ হয়ে যায়, এই ভয়ে তিনি তার যথা সর্বস্ব যখের হাতে সমর্পণ করে যান, যার কাছ থেকে একটি কানাকড়িও বার করার জন্য। এই যখের কাহিনীটা একটা মস্ত বড় গল্প। কেমন করে একটি সুন্দর 9 বছরের ছেলেকে মিঠাই ও খেলনার লোভ দেখিয়ে তার বাপ মায়ের কাছ থেকে চুরি করে আনা হয়, কেমন করে তাকে লাল চেলির গরদ পরিয়ে কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে ওই অন্ধকার খাজনা ঘরের তলায় বন্ধ চৌকুপির মধ্যে, যেখানে কেবল ঘোড়া ঘোড়া টাকা সাজানো আছে, আর কিছু নেই, আর কেউ নেই, না বাপ না মা না আলো না বাতাস, সেখানে একলাটি বসিয়ে রেখে তারপর ওই চৌকুপিতে ঢুকবার পথটা 10 মণ পাথর দিয়ে চিরদিনের মতো বুঝিয়ে দেওয়া হয়। সে কথা শুনতে শুনতে আমার চোখে জল আসতো, বুক দূর দূর করত। আমার ঠাকুরদাদার, সেই পাষণ্ড ঠাকুরদাদার ওপর বেজায় রাগ হতো। ঠাকুরমা বলতেন, আহা, ওই সুন্দর 9 বছরের ছেলেটি কত কেঁদেছে, বাবা বাবা করে বুক ফেটে কত চেঁচিয়েছে, তেষ্টায় 1 ফোঁটা জলের জন্য ছটফট করেছে, তবু কেউ তাকে ওই চৌখুপের দরজা খুলে দেয়নি। শুনে আমার গলা কাঠ হয়ে আসতো। তারপর খিদে তৃষ্ণায় ভয়ে কাতরাতে কাতরাতে বেচারা কখন যে হাঁপিয়ে মারা গেছে সে হয়তো নিজেই বুঝতে পারেনি। এখন সে জখ হয়ে আছে, ওইখানে বসে বসে কেবল টাকার ঘোড়া আগলাচ্ছে। কারো সাধ্য নেই যে ওই টাকা সেখান থেকে নিয়ে আসে। আমার ঠাকুর দাদার বাবা নাকি একবার চেষ্টা করেছিলেন, কিন্তু বেশি দূর যেতে পারেনি। মেজের পাথরে একটি মাত্র শাবলের ঘা দিতেই তিনি গোঁ গোঁ করতে করতে অজ্ঞান হয়ে পড়েন। 3 দিন তার কাঁপুনি ছিল, 7 দিন তার মুখে রা ছিল না। কেন যে এমন হলো কেউ জানে না। তিনি নিজেও কিছু বলেননি, কারো সাহস হয়নি জিজ্ঞাসা করতে। সেই থেকে ওই ঘরের দিকে আর কেউ যায় না। মনে হলো ওই খাজনা ঘর থেকেই যেন তাস খেলার শব্দ পেলাম। যদিও ওদিকে যেতে বুক দুরু দুরু করতে লাগলো, কিন্তু বিনুর জন্যে না গিয়ে পারলাম না। যদি সে ওখানে থাকে, যদি সে আমায় দেখতে পেয়ে ছুটে আসে। বুকটা 2 হাতে চেপে খাজনা ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। লোহার গড়ার দেওয়া দরজা দিনের বেলা শিকল দিয়ে বাঁধা থাকে, কিন্তু এখন দেখলাম খোলা। অন্ধকারে চোখে কিছু দেখা গেল না, কিন্তু কানে শোনা গেল। কারা দুজন যেন দরজায় দুধার থেকে সজোরে ছুটে এসে মাথায় মাথা অনবরত ঠুকাঠুকি করছে। দুম 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 শব্দ হচ্ছে তার। আমার কেমন মনে হলো যেন এইখানকার এই অগাধ সম্পত্তি, এই যখের ধন কে নেবে তাই নিয়ে 2 ভূতের লড়াই চলছে। আমি এক মনে ওদের লড়াইয়ের তাল গুনছি। হঠাৎ বিনুর মতো কার গলা পেলাম। সে বলছে, বিবির চেয়ে রঙের গোলাম বড়। আর একজন কে সরু গলায় বলে উঠল, আরে ধুর বোকা, তা কখনো হয়? গোলাম হলো সাহেব বিবির চিরকেলে কেনা গোলাম, হইল না হয় সে রং মেখেছে। গোড়ায় গোড়ায় আমিও একদিন বিনুকে বলেছিলাম, গোলাম কেন বিবির চেয়ে বড় হবে দিনু? বিনু বলেছিল, এই রকম যে নিয়ম। আজও আবার সেই কথা উঠেছে। এও তাহলে আমাদের মতো নতুন খেলিয়ে দেখছি। আবার শুনলাম, তুই কিচ্ছু খেলতে পারিস না।
মল্লি তোর চেয়ে ঢের ভালো খেলে। বিনু আমায় ডাকতো মল্লি বলে। মনে হলো আমার যখন নাম করেছে এ তখন নিশ্চয়ই বিনু। বিনুর গলায় আমার নাম শুনে ওই ঘরের মধ্যে ছুটে যাবার জন্যে আমার প্রাণটা আকুলি ব্যাকুলি করতে লাগলো, কিন্তু পারলাম না। ভয় হলো পাছে ওই দুটো পাগলা ভূতের মাথা ঠোকাঠুকির মধ্যে পড়ে থেতলে যাই। আমি চুপ করে সেখানে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ অন্য লোকটা চেঁচিয়ে উঠল, হরতনের গোলাম কোথায় গেল? হরতনের গোলাম? ভারী আশ্চর্য, এই ছিল এই নেই, চোখের পাতা ফেলতে না ফেলতেই উড়ে গেল। আমার ভারী হাসি পেল। এই জাদু করা তাস এদের সঙ্গেও জাদু খেলছে দেখছি। বিনু বলে উঠল, হরতনের গোলাম? সে তো মল্লির হাতে। আমি নিজের হাতের দিকে চেয়ে দেখি, সত্যিই তো সে হরতনের গোলাম যা দিয়ে বিনুর নাউল আর পিঠ নিতে গিয়েছিলাম সেখানে আমার হাতেই রয়েছে। তো অন্য লোকটা বলে উঠল, কই হ্যাঁ, মল্লি বাবু কো পকড় কে লাও। সেই শুনে আমি তাড়াতাড়ি হরতনের গোলামখানা খাজনা ঘরের ভিতরে ছুঁড়ে দিয়ে এক ছুটে নিজের শোবার ঘরে পালিয়ে এলাম। ঘরে এসেও ভয়ে বুকটা ধকধক করতে লাগলো। এই বুঝি সে এসে আমায় চাপটে ধরে নিয়ে যায়। আমি পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে মরার মতো পড়ে রইল। খানিকক্ষণ কেউ এলো না। তারপর কে একজন খসখস শব্দে বারান্দা দিয়ে চলে গেল। বোধহয় আমার ঘর চিনতে পারল না। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ওহ, নিশ্চিন্ত হয়ে পাশ ফিরতে যাচ্ছি এমন সময় কে আবার তরাক করে লাফিয়ে আমার বিছানায় উঠল। আমি ভয়ে কাঠ। যে এলো সে খানিক বিছানার এদিক ওদিক ঘুরে ঘুরে আমার গা শুঁকে শুঁকে বেড়াতে লাগলো। তারপর আমার মাথার কাছে এসে মুখখানা চাদরখানা ধরে সজোরে টানতে লাগলো, মুখ খুলে দেখবে। ওরে বাবারে, আমি প্রাণপণে চাদরখানা আঁকড়ে রইলাম, কিছুতেই মুখ খুলতে দিলাম না। তারপর সে পায়ের দিকে গেল। তার নিঃশ্বাসের হাওয়ায় আমার পা দুখানা ঠান্ডা হিম হয়ে এলো। আমার পা ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাবে না তো? ভয়ে পা গুটিয়ে নেবার চেষ্টা করলাম, পারলাম না। খানিকক্ষণ চুপ করে রইল, বোধহয় কি ভাবল। তারপর আমার পাশে এসে ধূপ করে শুয়ে পড়ল। সর্বনাশ, এখন করি কি? কিন্তু ঠিক সেই সময় আমার পুষি বিড়ালটা ম্যাও শব্দে ডেকে উঠতেই সে তড়াক করে বিছানা থেকে লাফিয়ে পালিয়ে গেল। পুষিকে কাছে পেয়ে আমার ভয় অনেক ভেঙে গেল। তখন আবার বিনুর ভাবনা এলো, তাহলে সত্যিই কি বিনুকে ওরা ওইখানে ওই চৌখুপির মধ্যে নিয়ে গেল? সেখান থেকে সে পালিয়ে আসবে কি করে? এইসব ভাবছি, হঠাৎ কে কানের কাছে মুখ এনে খুব চুপি চুপি ডাকল, মল্লি ভাই, মল্লি, বিনুর কাছে যাবে? বিনুর কাছে? আমি ধড়মড় করে উঠে বসলাম। বিনুর কাছে যাবার জন্য বুকটা লাফিয়ে উঠল, কিন্তু ভারী ভয় হতে লাগলো। যদি আর ফিরে আসতে না পারি। সে তখন বলল, ভয় কি, চলো না, বিনু তোমার জন্য বড় কাঁদছে। বিনুর কান্নার কথা শুনে আমার বুক ফেটে যেতে লাগলো। আমি ফোঁপাতে ফোঁপাতে বলতে লাগলাম, ও তোমার দুটি পায়ে পড়ি, বিনুকে এবার ফিরিয়ে এনে দাও। বিনুর জন্য আমার বড্ড মন কেমন করছে। আমার কান্না শুনে সে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেল। যাবার সময় দেখলাম একটা মস্ত পাগড়িওয়ালা চেহারা, ঠিক যেন হরতনের গোলাম। এই হরতনের গোলামটিকে তাসের মধ্যে সবচেয়ে বেশি আমি ভালোবাসতাম। আমাদের বাড়িতে যে বুড়ো থুরথুরে দারোয়ান ছিল ঠাকুরদাদার আমলের, তাকে খুব ছেলেবেলায় দেখেছিলাম, অল্প অল্প তার চেহারা মনে পড়ে। কিন্তু বেশ মনে আছে, রোজ সকালে সে একটি করে রস মুন্ডি আমায় খাওয়াতো। কি মিষ্টি লাগতো সে রসমুন্ডি, এখনো যেন তার স্বাদ মুখে লেগে আছে। আমার মনে হলো এই হরতনের গোলাম যেন সেই বুড়ো দারোয়ান, এখন তাসের ছবি হয়ে গেছে।
সে বোধহয় আমার কান্না দেখে লাঠি হাতে বিনুকে খুঁজে আনতে গেল। আবছায়ার মতো মনে পড়ে ছেলেবেলায় আমার পুষি বিড়ালটা হারিয়ে যেতে আমার কান্না দেখে সে এমনই করে একদিন তাকে খুঁজে আনতে বেরিয়েছিল। কতক্ষণ গেল, ঘরের ঘড়িটা টকটক শব্দ করতে করতে কত দূরে চলে গেল। মনের মধ্যে কত ভাবনা এলো গেল, তবু বিনু এলো না। হায় রে, সে কি আর আসবে? ওই ভয়ঙ্কর চৌখুপি ঘর, যার সামনে দুটো ভীষণ ভূত মাথা ঠুকাঠুকি করছে অনবরত, সেখান থেকে বিনুকে কে উদ্ধার করে আনবে? ভাবতে ভাবতে আমার শরীর এলিয়ে আসতে লাগলো, চোখের পাতা জড়িয়ে আসতে লাগলো, কপালে যেন কে নরম ঠান্ডা হাত বুলিয়ে দিল। আর অমনি এক নিমেষে মনে হলো আমি যেন একখানা তাসের ওপর শুয়ে কোথায় চলেছি, হাওয়ার সঙ্গে ভেসে ভেসে। তাসখানা ভাসতে ভাসতে এসে আমায় একটা চারিদিক আঁটা অন্ধকার ঘরের মধ্যে নামিয়ে দিল। দেখলাম সেই অন্ধকারে বসে দুজন এক মনে তাস খেলছে, বিনু আর একটি ছোট ছেলে। সুন্দর দেখতে, থোকা থোকা কোঁকড়া চুল চাঁদের মতো কপালের উপরে ছড়িয়ে পড়েছে, ঠিক যেন বিনুর ছোট ভাইটি। বিনু তার সঙ্গে খেলতে লাগলো, আমার দিকে একবার চেয়েও দেখল না। আমার ভারী রাগ হলো, হিংসেও হলো। এরই মধ্যে দুজনের এত ভাব, আমি মুখ গোঁ করে রইলাম। ছেলেটি একবার তাস থেকে মুখ তুলে মিষ্টি সুরে জিজ্ঞেস করলো, একে বিনু? বিনু গম্ভীর গলায় বলল, ও মল্লি। সে বলল, বেশ হলো, আমরা তিনটি ভাই কেমন একসঙ্গে এখানে থাকবো। আমি রেগে চিৎকার করে উঠলাম, না না, আমি এখানে কিছুতেই থাকবো না। অমনি হরতনের গোলাম এসে আমায় পিঠে করে তুলে নিল। বিনু সেটার উপর লাফিয়ে চড়তেই সেখানে ভারী হয়ে মাটিতে পড়ে গেল। মজা দেখে ছেলেটা খিলখিল করে হেসে উঠল। বিনু বলল, দাঁড়া, আমরা তিনজন একসাথেই যাব। বলে সে ছেলেটির কানে কানে কি বলল। ছেলেটি বলল, চলো যাই। কিন্তু উঠে দাঁড়াতে গিয়েই ধূপ করে পড়ে গেল। 3 রাত এক জায়গায় বসে থেকে থেকে তার পা অসাড় হয়ে গেছে। বিনু তাকে কোলে করে তুলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তাসগুলোকে কি যেন বলল। তারা ফরফর করে উড়ে এসে পাখির মতো ডানা ছড়িয়ে দাঁড়ালো। আমরা উড়তে যাচ্ছি, এমন সময় কড়িকাঠ থেকে দুটো কালো চামচিকে এসে তাসগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর দুই দলে যা যুদ্ধ, আঁচড়া আঁচড়ি, কামড়া কামড়ি, আমি ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। চারদিক থেকে অন্ধকারগুলো ছুটে এসে আমাদের সামনে তালগোল পাকিয়ে পথ আটকে দাঁড়ালো, যেন আমরা পালাতে না পারি। ছেলেটি কাঁদো কাঁদো হয়ে বলল, বিনু, দেখছিস তো এরা আমায় যেতে দেবে না, তোরা কেন প্রাণে মরবি, পালা। বিনু বলল, না ভাই, তোকে ছেড়ে কিচ্ছুতেই যাব না। চামচিকি দুটো তাই শুনে ফ্যাঁস করে উঠল। এমন সময় হরতনের গোলামটা ছুটে গিয়ে একটা চামচিকের পেটে সজোরে এক ঘুষি বসিয়ে দিল। চামচিকিটা তার ধারালো নখ দিয়ে হরতনের গোলামখানাকে আঁকড়ে ধরে মাটিতে গড়িয়ে পড়ল। আর সেই ফাঁকে অন্য তাসগুলো আমাকে নিয়ে উড়ে পালালো। বিনু আর সেই ছেলেটি দেখলাম সেই ঝাপটা ঝাপটির মধ্যে হিমশিম খাচ্ছে। আমি তাসের ওপর থেকে হাত বাড়িয়ে বিনুকে ডাকতে লাগলাম, বিনু, বিনু, আয় আয় আয়, বিনু এদিকে আয়। বিনু আমার দিকে ফিরেই চাইল না, ছেলেটাকে নিয়ে ব্যস্ত হয়ে রইল। আমার কান্না পেতে লাগলো। তাসগুলো উড়তে উড়তে এসে আমাকে বিছানায় ফেলে উড়ে গেল। বোধহয় বিনুদের উদ্ধার করতে গেল। তারপর কি হলো জানি না। মল্লি, এই মল্লি। আমি ধড়ফড় করে উঠে বসলাম। ঝড়ের মতো ধাক্কা দিয়ে কে ঘরের মধ্যে ঢুকল। সকালের আলোয় ঘরটা আলো হয়ে উঠল। মনে হলো যেন একটা প্রকাণ্ড দুঃস্বপ্ন কেটে গেল। আমি ছুটে গিয়ে 2 হাতে বিনুর গলা জড়িয়ে ধরলাম। বিনু, এসেছিস ভাই, এসেছিস? সে বলল, আসবো না তো কি, তুই স্টুপিড, এত বেলা অবধি ঘুমাচ্ছিস কেন? আমি বললাম, কখন এলি ভাই? সে বলল, অনেকক্ষণ তোকে ডেকে ডেকে আমার গলা চিরে গেল। তোর আজ হয়েছে কি রে, চোখ অমন রাঙা কেন? আমার ধাঁধা লাগলো। বিনু তো সবই জানে, তবে এমন আশ্চর্য হচ্ছে কেন? আমি আমতা আমতা করে বললাম,
এই কাল রাত্রে তুই খেলতে খেলতে হঠাৎ তেমন অন্তর্ধান? সে বাধা দিয়ে বলল, আমি কেন অন্তর্ধান হতে যাব? তুই তো খেলা ফেলে চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেলি। আমার আরও ধাঁধা লাগলো। এ কি ঘুমের ঝোঁকে সবই স্বপ্নের মতো দেখলাম? কিন্তু এত যে কাণ্ড, সে সবই স্বপ্ন। ইচ্ছে হচ্ছিল আগাগোড়া সব কথা বিনুকে খুলে বলে হেয়ালিটা পরিষ্কার করে নি, কিন্তু পারলাম না। দিনের আলো এই কথাগুলো এমন অদ্ভুত বোধ হতে লাগলো যে বলতে লজ্জা হলো। আমার ভূতের ভয়ের জন্য বিনু যা আমায় ঠাট্টা করে। বিনু বলল, কি ভাবছিস? চল বাইরে যাই। আমরা দুই বন্ধুতে আমাদের সেই বাইরের ঘরে গিয়ে দেখি ঘরময় তাস ছড়ানো। সমস্ত দেহ তাদের ক্ষতবিক্ষত। তাদের বুকের উপরে কে যেন মনের আনন্দে ধারালো নখ দিয়ে কেবল আঁচড়ের পর আঁচড় টেনেছে। বেশ বোঝা গেল রাত্রের মধ্যে খুব একটা মারামারি কাণ্ড হয়ে গেছে। আমি সভয়ে বিনুর দিকে চেয়ে বললাম, বিনু দেখেছিস? বিনু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমারই জন্য তাসগুলো গেল। আহ, তোমারই জন্য? তার মানে সেই চৌখুপি ঘর থেকে তোমাকে উদ্ধার করবার জন্যে? তাহলে তো সবই ঠিক। কিন্তু বিনুর মুখ দেখে কিছু বুঝতে পারলাম না। একটু ইশারা পাবার আশায় আমি বিনুকে আবার জিজ্ঞেস করলাম, কি করে এমন হলো বিনু? বিনু কোনো জবাব দিল না, শুধু আঙুল দিয়ে ভাঙা আলমারিটা দেখিয়ে দিল। আমি আলমারি খুলতেই এক রাশ আরশোলা ফরফর করে ঘরময় ছড়িয়ে পড়ল। তারপর ডানা মেলে উড়ে অন্ধকার কোণের একটা গর্ত দিয়ে কোথায় যেন চলে গেল, বোধহয় মাটির তলা দিয়ে সেই চৌখুপির মধ্যে। আমি হতভম্ব হয়ে চেয়ে রইলুম। বিনু বলল, তাসগুলো কুড়ো। আমি তাসগুলো কুড়িয়ে গুছিয়ে দেখি সবই আছে, কেবল একখানা নেই, সেই হরতনের গোলাম। তবে এই তো ঠিক মিলছে, সেই হরতনের গোলাম যাকে নিয়ে কাল রাত্রে ওই সমস্ত অদ্ভুত ঘটনার উৎপত্তি। সে নেই কেন? সে গেল কোথায়? সে কোথায় আছে আমি জানি। সে আছে সেইখানে, সেই চারিদিক বন্ধ চৌখুপির মধ্যে, যেখানে সেই 9 বছরের সুন্দর ছেলেটি চিরদিন একা অন্ধকারে বসে আছে। কালকের সব কাণ্ড বিনু নিশ্চয়ই ভুলে গেছে। সকালে ঘুম থেকে উঠে তার আর কিছু মনে নেই। তার যে ঘুম, এমন তো আমারও একদিন হয়। রাতের ঘটনা স্বপ্নে দেখার মতো সকালে সব ভুলে যাই। কাল রাত্রে আমি যদি ঘুমিয়ে পড়তাম তাহলে আমিও হয়তো সব ভুলে যেতাম। আজ সকালে ঘুম থেকে উঠে অবাক হয়ে ভাবতাম, তাই তো, সেই হরতনের গোলাম বেচারা গেল কোথায়? বিলেতের ঘটনাটাকে কেন্দ্র করেই আমার এই গল্প শুরু। ব্যাপারটা ঘটেছিল মূল লন্ডন শহরে। বৃদ্ধ হেনরি রবিনসন লন্ডন শহরের 8 নম্বর অ্যালেন রোডের বাসিন্দা। তিনি এই বাড়ির ভাড়াটে ছিলেন। বুড়ো তার 27 বছর বয়সের একমাত্র পুত্র ফ্রেডরিক ও 3 মেয়ে আর নাতি নিয়ে আছেন। বড় 2 মেয়ে লীলা আর কেটি অবিবাহিতা। ছেলেটির বিয়ে হবার কিছুদিন পরেই বিধবা হল। বিধবার একটি ছেলে পিটার, তার বয়স বছর 14 হবে। এসব নিয়ে 86 বছরের বৃদ্ধ বেশ সুখেই আছেন। সম্প্রতি তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন এবং বিছানা থেকে উঠবার শক্তি হারিয়েছেন। 1927-এর 29 নভেম্বর হঠাৎ 8 নম্বর বাড়িতে শুরু হলো ঝামেলা। মেঘ নেই, গর্জন নেই, প্রবল বর্ষণ হচ্ছে বাড়ির পিছনের সে কি প্রাকৃতিক বৃষ্টিধারা। দমাদম ঝমাঝম শব্দে তোল পার করে পড়তে লাগলো বড় বড় কয়লার টুকরো, সোডার বোতল, কিছু দস্তার মুদ্রা। এত সজোরে এসে ওই সব বস্তুগুলো কাঁচের ছাদে আঘাত করছিল যে সেগুলো ভেতরে ঢুকে যেতে লাগলো। এ আবার কেমন আজব কাণ্ড! দীর্ঘ 25 বছর ধরে হেনরি রবিনসন এই বাড়িতে আছেন, কোনোদিনও এমন কিছু হয়নি, বেশ নির্ঝঞ্ঝাটেই চলছে। অথচ আজ গোটা পরিবার ভীষণ ভয় পেল। তারা মনে করলো কোনো বদমাইশ লোকের কাজ। তারা পুলিশে খবর দিতেই কিছুক্ষণের মধ্যে এক পুলিশ কনস্টেবল এসে হাজির।
মাথায় তার হেলমেট। কনজারভেটরি ছাদের ধ্বংসাবশেষ দেখে সে অবাক হয়ে গেল। এমনকি জানলা দরজার কাঁচ ভেঙে কিছু নিচে পড়েছে, কিছু আটকে আছে। কে করতে পারে? কোথা থেকে এলো এইসব বস্তু সামগ্রী ইত্যাদি ভাবতে ভাবতে পুলিশ কনস্টেবলটি যখন নাকানি চোবানি খাচ্ছে, উত্তর না খুঁজে পেয়ে তখন আচমকা একটা কয়লার টুকরো তার হেলমেট লক্ষ্য করে ধাঁ করে ছুটে এলো। প্রবল বেগে ধাক্কা খেয়ে হেলমেটটা ছিটকে পড়ে গেল দূরে। পুলিশ কনস্টেবলটি রেগে আগুন হয়ে গেল। চট করে বাড়ির পাঁচিলের ওপরে উঠে গিয়ে চারিদিকে নজর দিল, কিন্তু কাউকে দেখা গেল না। অথচ কয়লার ঢিল, কাঁচের টুকরো অবিরাম ধারায় পড়তে লাগলো। আজব ঘটনা। সেদিক থেকে দিন রাত্রি বাড়ির সামনে পুলিশের পাহারা বসল। ডিসেম্বর মাসের বাড়ির কাপড় কাচা চাকরি আর করবে না। তার মুখে রাজ্যের আতঙ্ক জমাট হয়ে আছে। কাপড়ে ধরে আনা একটা শিক দেখিয়ে বলল, এই লাল টকটকে গরম লোহার শিকটা ঠিক তার সামনে এসে পড়েছে, অথচ কাছাকাছি কোথাও আগুন বা উনুনের নাম মাত্র নেই। এর কয়দিন পরেই শুরু হলো নতুন ধরনের উৎপাত। বিকট শব্দে জিনিসপত্রগুলো ঝনঝন করে ভেঙে পড়তে লাগলো। এমনকি অলংকারপত্রও তাদের স্থান পরিবর্তন করল, এদিক ওদিক গড়িয়ে পড়ল। এমন তুর্কি নাচনের দাপটে সবাই অস্থির হয়ে উঠল। পক্ষাঘাতের রোগী রবিনসন বিছানায় শুয়ে আছেন ভয়ে ততস্থ হয়ে। এমন সময় তাকে চমকে দিয়ে উপরতলার ঘরের আসবাবপত্র নাচতে নাচতে ছিটকে গিয়ে ধাক্কা খেল। শব্দে সব ভেঙে গেল। তিনি চিৎকার করে উঠলেন, বাঁচাও, আমাকে বাঁচাও। বাবার চিৎকার শুনে ফ্রেডরিক ছুটে এলো এবং তাকে শান্ত করল। সে লক্ষ্য করল জানলা দুটো দমাদম শব্দে খুলছে আর বন্ধ হচ্ছে। মনে হয় প্রবল ঝড় তুফানের পাল্লাগুলো আছাড় খাচ্ছে, অথচ বাইরে একটুও হাওয়া নেই। রাস্তা দিয়ে এক ভদ্রলোককে যেতে দেখে ছেলেটি ছুটে গেল। বাবাকে উপরতলা থেকে নিচে নামাবার জন্য তারা সাহায্য নিল। দুজনে চ্যাংদোলা করে যখন বুড়োকে ঘরের থেকে বের করছে, এমন সময় ঘরের ভেতরে সবচেয়ে পুরনো বহুদিনের ভারী আসবাবটি মুখ থুবড়ে পড়ে গেল। সেই সঙ্গে নিচ থেকে কানে ভেসে এলো অন্য একটি ঘরের বিরাট দেহী একটি আসবাব প্রাণ ফিরে পেল। ফ্রেডরিক এবার ছুটে গেল বোনকে ডাকতে। হল ঘরে ঢুকে লক্ষ্য করল, দেখল টুপি ছড়ি রাখার স্ট্যান্ডটি নাচতে নাচতে চলেছে। ফ্রেডরিক ছুটে গিয়ে সেটা দু হাতের মুঠিতে চেপে ধরল, কিন্তু সেটা তার হাত থেকে ছিটকে বেরিয়ে গেল সিঁড়ির দিকে। সঙ্গে সঙ্গে আছড়ে দুখণ্ড হয়ে গেল। ফ্রেডরিক অনুভব করলো কোনো এক অদৃশ্য শক্তি তার হাত থেকে ওটাকে ছিনিয়ে নিল। বোন লীলা রবিনসন কাণ্ডকারখানা দেখে বোবা হয়ে গেল। সব জিনিসপত্র গুছিয়ে রেখে সে শক্তি আর বুদ্ধি তার নেই। সম্পূর্ণভাবে চলৎশক্তি লোপ পেল তার। সেই থেকে প্রচণ্ড আঘাত পেলেন বৃদ্ধ রবিনসন। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হলো। তিনি ওইখানেই মারা গেলেন। এইসব রহস্যময় কাণ্ডকারখানা অজানা রইল না। কাগজে কাগজে ছাপা হলো রহস্যময় বাড়ির কথা, পৃথিবীময় ছড়িয়ে পড়ল। এরপর একদিন হ্যারি প্রাইস নামের এক ভদ্রলোক সেখানে এসে হাজির হলো। মানসিক বিচিত্র ঘটনাদির ব্যাপারে বিশেষজ্ঞ এই লোকটি হলো জাল জোচ্চুরি মার্কা ভূতের ব্যাপারে বা তুকতাক ওঝাদের জম। মিস্টার প্রাইস গোটা বাড়ি ঘুরে ঘুরে দেখল। এদিক ওদিকে ছড়ানো ছেটানো পড়ে রয়েছে পাথরের নুড়ি, কয়লার টুকরো, আলু, সোডার বোতলের টুকরো ইত্যাদি। জানলা ভাঙা, গোল গোল ফুটো, মনে হয় কে যেন গুলি চালিয়েছে। পাল্লাগুলি ভেঙে পড়েছে। এছাড়া ৮ নম্বর বাড়ির পাশের বাড়ি, সে দুটো জানলাগুলি ভেঙে খান খান। পেছন দিকে প্রায় ৮০ গজ দূরে একটা বাড়ি দেখিয়ে মিস্টার প্রাইস জানতে চাইল, ওই বাড়িটিতে কারা থাকে? ওটা একটা প্রাইভেট পাগলা গারদ, ফ্রেডরিক জানালো। 1914 থেকে 18 যুদ্ধের গোলাগুলিতে বেশিরভাগই শক পেয়ে পাগল হয়ে গেছে। এমন সময় একটা কাঠের হ্যান্ডেলওয়ালা লোহার শিক রান্নাঘরের দেওয়ালে এসে গেঁথে গেল।
আর একটু হলেই ওদের যে কোনো একজনের গায়ে লাগতো। এমন বিকট শব্দ, কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। আশেপাশে সঙ্গে সঙ্গে খোঁজা হলো, কিন্তু সব ভোঁভা। ফ্রেডরিকও অসুস্থ হয়ে পড়ল। তার মাথায় গোলমাল দেখা দিতেই হাসপাতালে পাঠানো হলো সুস্থ করার জন্য। এদিকে বাড়ির ভুতুড়ে কাণ্ড কমা দূরে থাক, ক্রমশই বেড়ে চলেছে, উৎপাত চরমে পৌঁছেছে। কোনো এক অদৃশ্য শক্তি যা ইচ্ছা তাই করে চলেছে। সেদিন সকালে ওই বাড়িতে মিস্টার প্রাইস এসে দেখে ছোট বোন ঠক ঠক করে কাঁদছে, আর একটু হলেই ভিড়মি খাবে আর কি। কোনো রকমে খ্যানখ্যানে গলায় বলল, সেদিন শনিবার, হলঘরের চেয়ারগুলি হঠাৎ সারিবদ্ধ হয়ে মার্চ করতে চলেছে। 3 বার সে ঠিক করে যথাস্থানে বসিয়ে দিয়েছে, কিন্তু আবার চেয়ারগুলি টেবিলের উপর উঠে বসে কাপ ডিশ সেগুলো নিচে ফেলে দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে। রবিবার দিন আরও কয়েকটি ভুতুরে কাণ্ড ঘটল। চেয়ারের উপর যে অ্যাটাচি কেসটা রাখা ছিল সেটা ধাঁ করে উপর দিকে উঠে গিয়ে একবার চক্রাকারে ঘুরে ধপ করে মেঝেতে পড়ে গেল। ঘরের এক কোণ থেকে ছাতাটা নাচতে নাচতে বেরিয়ে এলো। বাড়ির শেষ প্রান্তে রান্নাঘরের টেবিলের উপর গিয়ে সে ধরাশায়ী হলো। সেই মুহূর্তে ডাইনিং টেবিলটার যেন ব্যারামে ধরল। কাঁটা, চামচ, খাদ্য সামগ্রী সব ফেলে দিয়ে ডাইনিং টেবিল কাত হয়ে শুয়ে পড়ল। যেসব বস্তুর এরকম দশা হলো সেগুলো আবার জায়গা মতন রাখার জন্য চেষ্টা করা হলো, কিন্তু বৃথাই চেষ্টা। আগের চেয়ে দ্বিগুণ ভারী হয়ে গেছে প্রত্যেকটা। বিশেষজ্ঞের ধারণা এসব কুকীর্তি হলো গোলমালকারী ভূতেদের কাণ্ড। এরা মানুষের ক্ষতি করার জন্য সর্বদা থাকে। লোককে জ্বালাতন করে বিরক্ত করে এরা আনন্দ পায়। সব ছাড়খাড় করেই ওরা মজা পায়। এদের জব্দ করা মুশকিল। এদের দৌরাত্ম্যপূর্ণ স্থানে এদের ছোঁয়া প্রতিটি বস্তু অসম্ভব রকম ভারী হয়ে ওঠে। এসব ঘটনা কিন্তু পিটারের মনে কোনো রকম আতঙ্ক সৃষ্টি করতে পারেনি। সে উল্টে মজা পেয়েছে। তার ভয়টাও কম। তার হাবভাব দেখে সাংবাদিকরা প্রথমে ভেবেছিল এসবের পেছনে ওই ছেলেটিরই হাত আছে, কিন্তু তার আতঙ্কগ্রস্ত ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে তাদের সন্দেহের মেঘ কেটে গেল। ছেলেটি ঘোরাফেরা করা দূরে থাক, এক জায়গায় বসে থাকতেও ভয় পেত। তাই নিরুপায় হয়ে ওকে পাঠিয়ে দেওয়া হলো গ্রামের এক আত্মীয়ের বাড়িতে। বিশেষজ্ঞদের মতে অনেক সময় দুষ্ট প্রকৃতির ভূতেরা কিশোর বয়সী ছেলেদের উপর ভর করে। তাই সবাই ভাবল পিটার বাড়ি ছেড়ে যখন চলে গেছে তখন আবার ফিরে আসবে শান্তি। কিন্তু ভাবনাই সার। কাজে কিছু হলো না। ফাঁকা বাড়ি তালাবন্ধ করে প্রায় সপ্তাহখানেক রেখে দেওয়া হলো। ভূত বিশেষজ্ঞরা জৈনিক মহিলা মিডিয়াম এলো ব্যাপারটা সারে জমিনে তদন্ত করতে। বাড়িতে প্রবেশ করেই ভদ্রমহিলা অনুভব করল আধ্যাত্মিক ঠান্ডা শীতে হাড় পর্যন্ত কেঁপে উঠবে বুঝি। তাই অগত্যা আগুনের চুল্লির পাশে বসে গরম হতে লাগলো। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো ফ্রেডরিক। কনজারভেটরির কাছে উড়ে উড়ে আসা বেশ কিছু কাগজের টুকরো পাওয়া গেল। এর কারণ ফ্রেডরিকের কাছে জানতে চাওয়ায় সঠিক উত্তর পাওয়া গেল না। ভাই বোন দেরি না করে অন্য বাড়িতে উঠে গেল। প্রথমে সন্দেহ করা হয়েছিল দূরের ওই পাগলাগারদ থেকে ছুঁড়ে মারে ঢিল কয়লার টুকরো, কিন্তু ঘরের আসবাবপত্র নাচানো তো তাদের পক্ষে সম্ভব নয়। এরপর ফ্রেডরিক জানালো যেসব কাগজের টুকরো উড়ে এসে পড়তো ওগুলো আলোর সামনে ধরলে নজরে পড়ে সূক্ষ্ম লেখা ছিল, কিন্তু খালি চোখে দেখা যায় না। আমি ভীষণ অশান্তিতে আছি, শান্তি নেই, এতটুকু বিশ্রাম পাই না। উইলিয়াম ডি কঙ্কারের যুগে আমি জন্মেছিলাম। ইতি টম ফ্ল্যাড। বহু যুগের অস্থির অশান্ত প্রেতাত্মা ভর করেছে। আফ্রিকা মহাদেশের কেনিয়ার অন্তর্গত মোম্বাসার উত্তর উপকূলে অবস্থিত গেডি শহর রহস্যে ঘেরা মৃত একটি নগর। আস্ত একটি শহর মরে যাওয়া কি সম্ভব? অসম্ভব বললে ভুল বলা হবে। গেডি শহর জনশূন্য হল।
ইট কাঠ দালান বাড়ি সব একধার দিয়ে মৃত্যুর তালিকায় নাম লেখালো। এইরকম মৃত শহর শতকরা একটা মিলবে কিনা সন্দেহ। আজও গেডি শহর একইভাবে পড়ে আছে। গেলে দেখা যাবে নগরের এলাকার মধ্যে প্রাণের চিহ্ন নেই। এখন সেটি পরিণত হয়েছে সরীসৃপ আর ভূতের রাজ্যে। এই নগরের কেন এমন পরিণতি হলো, কি কারণ, সেটা অজ্ঞাত। কেবল আশেপাশের লোকেদের কাছে মৃত নগর দারুণ ভয়াবহ, দারুণ সাংঘাতিক, দারুণ ভয়ঙ্কর নামে পরিচিত। এই গেডি শহরের কাছে এসে ধ্বংসস্তূপের কোনো কিছু ছবি আঁকলে বা এখানে অনধিকার প্রবেশ করলে আর রক্ষে নেই। এই অপরাধে যারা অপরাধী তাদের চূড়ান্ত বিপদে পড়তে হয়। এই শহর পাহারা দেয় দুর্ধর্ষ প্রেতাত্মারা। নিয়ম লঙ্ঘন করলেই শাস্তি পেতে হবে। তারা অন্যায়ের উপযুক্ত প্রতিশোধ নিতে ছাড়বে না। এমন আজব ব্যাপারও নাকি ঘটে। এই বিংশ শতাব্দীর শিক্ষিত সভ্য মানুষ কি এসব কুসংস্কার কানে দেবে? একবার এক জনৈকা ইংরেজ মহিলা এইসব গুজব বলে উড়িয়ে দিয়ে জোর করে প্রবেশ করলে গেডি শহরে। উদ্দেশ্য ছবি আঁকবে। মহিলার সঙ্গে নিজের তরুণী মেয়ে আর 2 দম্পতি, 2জন স্বামী স্ত্রী ছিল। সবাই তারা শিল্পী, আঁকায় ওস্তাদ। তাদের ইচ্ছা আঁকাও হবে, সেই সঙ্গে হই হুল্লোড় করে বনভোজনও করা যাবে। তাদের অনেক বারণ করলো স্থানীয় লোকেরা, ভয় দেখালো, কিন্তু ওসব কথা তারা গ্রহণ করল না। তারা যাবেই, যেন দৃঢ় প্রতিজ্ঞ। ওরা মরিয়া হয়ে উঠেছে, কোনো বাধা তাদের আটকাতে পারবে না। পাশের অন্য একটা শহরের হোটেল থেকে প্রাইভেট মোটর গাড়ি চালিয়ে ওরা অকুস্থলের দিকে একদিন রওনা দিল। তারা প্রত্যেকে একটা জায়গা নিয়ে বসলো, যেখান থেকে দালানের ধ্বংসাবশেষ এবং ঝোপঝাড় সব নজরে পড়ে। তারা অনেকগুলি ছবি আঁকলো, খাবার খেলো, ঠাট্টা তামাশা করলো, আবার আঁকায় মন দিল। হঠাৎ একজন কালো বৃদ্ধ তাদের সামনে হাজির হলো। তারা কিছু বলার আগেই অদৃশ্য হলো। কেটে গেল অনেকটা সময়। আবার আবির্ভূত হলো আর একজন কৃষ্ণাঙ্গ বৃদ্ধ। সে তাদের সামনে এগিয়ে এলো, চিৎকার করে ধমকে বলল, আপনারা এসব কি করছেন? এর ফল কি পেতে হবে জানেন না? এই প্রেতাত্মাদের নগরী এইসব কেন আঁকছেন? এরকম আরো অনেক কথা বলল। সাহেব মেমেরা একটুও ঘাবড়ালো না, বরং তারা মজা পেল, কৌতূহলের হাসি হাসল। বৃদ্ধের কুসংস্কারাচ্ছন্ন মন দেখে তারা ভাবল, তারা যেসব খাবার নিয়ে এসেছিল সেখান থেকে কিছু বৃদ্ধের হাতে দিতেই সে চলে গেল। পরক্ষণেই নামল সন্ধ্যা। দিনের আলো বিদায় নিচ্ছে। আলোর অভাব যখন, তখন তো আর ছবি আঁকা সম্ভব নয়। তাই তারা গাড়িতে উঠে দূরের হোটেলের উদ্দেশ্যে রওনা হল। গাড়ি চালিয়ে কিছু দূর আসার পর শ্বেতাঙ্গ শিল্পীরা তাজ্জব বনে গেল। এই তো বিকেলের মিষ্টি আলো কেমন ফুটে আছে, অথচ চিন্তা ঢুকল আঁকিয়েদের মনে। এইভাবে পর পর কদিন তারা একই উদ্দেশ্যে মৃতনগরীতে গিয়ে অনেক ছবি আঁকল। এবার সবাই ফিরে গেল যার যার বাড়ি, বিরাট বড় বড় শহরে। বিপত্তির সূত্রপাত এবার দেখা দিতে লাগল। ইংরেজ আর্টিস্ট মহিলা শুকনো ডাঙায় আছাড় খাওয়ার অবস্থায় পড়ে গেছিল। পড়ে গিয়ে গোড়ালি ভেঙে ফেলল। সেই সঙ্গে জীবনের মতো খোঁড়া হল। তার তরুণী মেয়ে পায়ের ওপর রাইফেল রেখে কি যেন করছিল, সেফটি ক্যাচ লাগানো। তবু অবাক হওয়ার কথা, কি করে একটা গুলি বেরিয়ে এসে আঘাত করলো মেয়েটির একটি পায়ে এবং গুরুতর আহত হল। কিছুদিন পরেই অন্য শহর থেকে একটি চিঠি সংবাদ বয়ে আনলো। স্বামী কি স্ত্রী শিল্পীর শ্বেতাঙ্গিনী চিঠি পড়ল। ফটো টাঙাতে গিয়ে চেয়ার থেকে উল্টে আছাড় খেয়ে পড়ে স্ত্রীটি মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত পেয়েছে, ফলে 6 মাস হাসপাতালে থাকতে হয়। প্লাস্টার করা ছিল পিঠ বুক। সম্প্রতি বাড়ি ফিরেছে। তার স্বামী লিখেছে,
বাগানের জঙ্গল কাটতে গিয়ে ডান হাতটিকে জীবনের মতন খোয়াতে হয়েছে। সাংঘাতিক ভয় পেল শ্বেতাঙ্গিনী মহিলা। স্বামী ও স্ত্রীকে তারা সঙ্গে সঙ্গে দেখা করার জন্য জরুরি চিঠি লিখে পাঠালো। সবাই মিলে গেডিতে গিয়ে এর একটা সুরাহা করার দরকার। কুসংস্কার বলে উড়িয়ে দিলে হবে না, অবিশ্বাস করা চলবে না, নেটিভদের অগ্রাহ্য করাও চলবে না। এক রাতে ঘটল একটা ব্যাপার। মশারির ভেতর থেকে আর্টিস্ট মহিলা চোখ বড় বড় করে লক্ষ্য করল গাড়িতে দেখা সেই কৃষ্ণাঙ্গ বৃদ্ধটি এসে হাজির। সেই কালো মূর্তি কর্কশ গলায় বলছে, তোমরা কিছুতেই পার পাবে না। যদি ওই সব ছবিগুলো ওখানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলো তাহলে বাঁচবে, হয়তো মাননীয় প্রেতাত্মাদের কোপ দৃষ্টিতে তোমরা ধ্বংস হবে। আর দেরি করে কাজ নেই। ঝড় বৃষ্টি মাথায় করে চারজনে হাজির হলো সেই অভিশপ্ত গেডি নগরে। তারপর ভয় চকিত নেত্রে, দুরু দুরু বুকে, বিমর্ষ চিত্তে শ্বেতাঙ্গ নরনারীরা সঙ্গে রাখা ছবিগুলো পুড়িয়ে ফেলল। সব আনা হলেও একটা ছবি আনতে ভুলে গিয়েছিল শ্বেতাঙ্গিনী। সেটা তার কাছেও নেই, এক জনৈক মার্কিন ধনী ভদ্রলোকের কাছে। সে তার বাড়ি আমেরিকায় নিয়ে চলে গেছে। এটা ভেবে মেম সাহেবের মনে ভয়ের সঞ্চার হলো, একটু খটকা লাগলো। প্রেতাত্মারা কি এই অন্যায়টা মেনে নেবে? না, তারা উপেক্ষা করল না। দিন কয়েক বাদে শিল্পী একটি খবরের কাগজে সংবাদ পড়ে ভয়ে কুঁকড়ে গেল। তার ছবির ক্রেতা সে ধনী মার্কিন ভদ্রলোক সপরিবার আগুনে পুড়ে মারা গেছে। অগ্নিকাণ্ডটি তার নিজের বাড়িতেই ঘটে। শ্বেতাঙ্গিনী মহিলা নিজেকে আর ঠিক রাখতে পারল না। তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। হৃদস্পন্দন ক্রমশ বাড়ছে। চারিদিক ঘন অন্ধকারে ঢেকে গেছে, জমাট অন্ধকার, নিশ্চিত অন্ধকার। উফ, কি ভয়াবহ গর্জনের শব্দ! উফ, প্রকৃতি কি প্রলয় নৃত্য নাচছে! ধরাতলে তা থই তালে দানবিক নৃত্য। হঠাৎ ধপ করে বিকট আওয়াজ, তারপরেই নিঃশব্দ, মরণ নীরবতা। চেয়ার থেকে মাটিতে লুটিয়ে পড়ল শ্বেতাঙ্গিনীর স্পন্দনহীন নিষ্প্রাণ দেহটা। মৃত গেডি শহরের প্রকৃত আদিবাসী সেই সব ক্রুদ্ধ প্রেতাত্মারা তাদের অলিখিত অব্যক্ত আইন খেলাপকারী সাদা চামড়ার মানুষগুলির প্রতি তাদের প্রতিহিংসা বাস্তবে পরিণত করতে দ্বিধা করেনি এতটুকু।